প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। দুঃখিত, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাই। এডওয়ার্ড কলেজ কি আছে আমার সাথে? ওখানে বসে শুনছিলাম পিছনে অনেকে গল্প করছেন আর লাইটের হেজাক এত বেশি, এখান থেকে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশনটাও কঠিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ নিরন্তর ছুটে চলা প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি এডওয়ার্ড কলেজের উদ্যোগে আয়োজিত আজকের নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের প্রোগ্রামের মধ্যমণি, প্রোগ্রামের সম্মানিত ডেলিগেট শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে চমৎকার একটি পরিবেশে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উন্মুক্ত পরিবেশে আমাদের ভাইদের সাথে বোনদের সাথে এমন প্রোগ্রাম করার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এডওয়ার্ড কলেজে পড়েন, আপনারা কি জানেন এডওয়ার্ড শব্দের অর্থ কি? একটু হাত উঠান তো, কে কে জানেন এডওয়ার্ড শব্দের অর্থ? একজন, দুইজন, কি বলেন তো? এই হাত উঠাইলে ও কেউ উঠায়নি। আচ্ছা, এই কলেজের নাম কেন এডওয়ার্ড হলো, এডওয়ার্ড কলেজ হলো, সেটা কি বলতে পারবেন? কি কারণে? আচ্ছা আচ্ছা, তার মানে ব্রিটিশদের লিগ্যাসি এখনো বহন করে চলছে আপনাদের পাবনা। এখানে ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে কিন্তু এই এডওয়ার্ড কলেজটা রাখা। যদিও এইটা না বলে বরং এইটা বললেই খুশি হবেন। এডওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান, যাকে জ্ঞান দিয়ে সৌভাগ্যবান করা হয়েছে, সম্পদ দ্বারা পরিপুষ্ট হয়েছে। অর্থাৎ এই জ্ঞানের ভান্ডার বা জ্ঞানের দরজায় যখন আপনারা প্রবেশ করেন, তখন এখান থেকে জ্ঞান নিয়ে জাতির সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্যই মূলত আপনারা এখানে আসেন। তা আমরা 1898 সালের যাত্রা শুরু করা এই এডওয়ার্ড কলেজে আজকে তো সেই 26 জন স্টুডেন্ট নিয়ে এই এডওয়ার্ড কলেজ যাত্রা শুরু করেছে। আজকে সেই এডওয়ার্ড কলেজ প্রায় 26,000 শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এক বিশাল ক্যাম্পাসে পরিণত হয়েছে। অসংখ্য লিগ্যাসি আছে এই কলেজের। এই কলেজটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন এই বঙ্গপ্রদেশে কোনো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় নাই। এই কলেজগুলোই ছিল শিক্ষার একমাত্র সূতিকাগার বা কেন্দ্রবিন্দু। এখান থেকেই পড়ে জাতি গঠনের জন্য, স্বাধিকার আন্দোলনের জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকাও তাদের ছিল। সুতরাং এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে কলেজে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন পড়লে তো শুধু হবে না, নামের মর্যাদাটা রাখতে হবে। এখানে ফার্স্ট ইয়ারে যারা পড়েছেন, অনার্সের একটা কনসেপ্ট আছে, ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডন কেয়ার,
থার্ড ইয়ারে উঠলে এরপরে মাথা চুলকানো শুরু হয়, ফোর্থ ইয়ারে গিয়ে রেজাল্ট দেখে অবস্থা খারাপ হয়। আমাদের ভাই এবং বোনেদের অনেকেই আছে অনেক ক্যারিয়ার অ্যাসপাইরেশন নিয়ে এই ক্যাম্পাসের মাঠে পদচারণা করে আসে, কিন্তু এই অ্যাসপাইরেশনগুলো স্যাটিসফাই করে না। জীবনের একটা সময় গিয়ে ক্যারিয়ার অ্যাসপাইরেশনগুলো গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। এর কারণটা আসলে কি? আমি আমার ইউনিভার্সিটির একটা থিসিস করেছিলাম, ক্যারিয়ার অ্যাসপাইরেশন অফ দ্য স্টুডেন্ট অফ সাউথ কোস্টাল রিজিয়ন ইন বাংলাদেশ। Why career aspiration is gradually decreasing in case of particularly university students? Why they become traumatized? এর কারণটা খুঁজতে গিয়ে আমি দেখেছিলাম ফার্স্ট ইয়ারে একটা ছেলে যখন লেখাপড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ ক্যাম্পাসগুলোতে আসে, তখন সে তার বন্ধু বান্ধব দ্বারা এত বেশি সারাউন্ডেড হয়, পরিবেষ্টিত হয়, নিজে তার সামনে প্রতিকূলতা এবং চ্যালেঞ্জগুলো কি আছে এই জিনিসগুলো সে আইডেন্টিফাই করতে পারে না। যার ফলশ্রুতিতে সে নিজেকে আবিষ্কার করতে করতে তার হাত থেকে অনেক সময় ফসকে যায়। তখন পরিবার, সমাজ, রাষ্ট্র, নিজের ব্যক্তির জীবনের অনেক চূড়ান্ত বাস্তবতার মুখোমুখি গিয়ে সে দাঁড়ায়। এই সময় সে পাজেল হয়ে যায়, কি করবে, কি কর্তব্য মোর বুঝতে পারে না। আর আমাদের দেশের এই রাষ্ট্র 54 বছরের ইতিহাসে এমন কোনো বন্দোবস্ত আর শিক্ষা কাঠামো অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাতে সক্ষম হয় নাই, যার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা নির্ভয়ে লেখাপড়া করেই শুধুমাত্র চাকরিতে এন্ট্রান্স নিতে পারবে। সো ইট বিকেম গ্রাজুয়ালি আ বিগ চ্যালেঞ্জ, বিগ কোশ্চেন্স ফর ইউ। হাউ ক্যান ইউ ডিল সাচ টাইপস অফ কোশ্চেন? এই জিনিসটা আমাকে অ্যানালাইজ করা দরকার। আপনারা হয়তো মনে মনে বলছেন ছাত্র শিবিরের আর খেয়ে কাজ নাই, প্রোগ্রামে যখনই আসি খালি নৈতিকতা শিখায়। এর আগে যতক্ষণ বসেছিলাম শুধু নৈতিকতার ওয়াজ, আর এখনো নৈতিকতাই শোনাচ্ছে। একটু আসছি, নাচ গান শোনাই, একটা এন্টারটেইনমেন্ট দিবে, আমাদের নবীনদেরকে বরণ করিয়ে নেবে, কি হাবিজাবি কথাগুলো শোনায়। আমরা মনে করি নাচ গান, সাময়িক বিনোদন এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এগুলো খুবই সাময়িক সময়ের জন্য। আপনার জীবনের গতিপথকে যদি আপনি ধরে নিতে না পারেন, জীবনের চলার পথটা কেমন হবে সেই বাঁকা গলি পথগুলো যদি আপনি জেনে নিতে না পারেন, তাহলে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। আমাদের নবীনবরণ প্রোগ্রামের সাথে সাথে যদি এখানে ক্যারিয়ার গাইডলাইন খুব ছোট করে লিখছে, বাট এই ক্যারিয়ার গাইডলাইনটাই হচ্ছে হাইলাইটস হওয়া উচিত ছিল। কারণ আমাদের দেশের যতগুলো বিগেস্ট প্রবলেম আছে, এই প্রবলেমের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং করলে বেকারত্বের সমস্যাকে আইডেন্টিফাই করা যায় সেকেন্ড লার্জেস্ট প্রবলেম হিসেবে। এখানে রাইট নাও অনার্স মাস্টার্স পাস করা 27,04,000 বেকার আছে সরকারি নথিপত্র অনুযায়ী। বেসরকারি, সরকার তো সব কথা বলতে চায় না, তার একটা আত্মসম্মান আছে। বেসরকারি নথিপত্র অনুযায়ী 40 লক্ষ মাস্টার্স পাস করা বেকার রয়েছে। এই 40 লক্ষ বেকারের মধ্যে অন্তত 30 লক্ষ বেকার যারা জেনারেল ন্যাশনাল কলেজগুলো থেকে পাস করে এরপরে বের হয়েছে। এখানে স্টুডেন্ট যেমন বেশি, বেকারের সংখ্যাটাও দিনের পর দিন বেড়ে চলেছে। এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, চাকরিতে ফেয়ার নিয়োগের জন্য একটা আন্দোলন করে এদেশের একটা মনস্টার সরকারও পতন লাভ করেছে। সুতরাং এটার তীব্রতা এবং ক্ষিপ্রতা যে কত কঠিন, আবেগের বশে হয়তো আপনারা আন্দোলনে নেমেছিলেন, কিন্তু যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সামনে সারিতে ছিল, তারাই শুধুমাত্র এই সিচুয়েশনটা অ্যানালাইসিস করতে পেরেছে বা বুঝতে পেরেছে। সুতরাং আমাদেরকে এখন থেকে একটু উপলব্ধিতে নিয়ে আসা দরকার। ইউরোপ আমেরিকার সব দেশগুলোতে ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাব বাধ্যতামূলক। অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ইভেন ওয়েস্টার্ন দেশগুলো, ইস্টার্ন দেশগুলোতে অসংখ্য দেশে স্টুডেন্ট কাউন্সিলিং ক্লাব আছে। ইউনিভার্সিটিতে এই ক্লাবগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে সেখানে গিয়ে তারা কাউন্সিলিং নিয়ে আসে। এটা হচ্ছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেভাবে চিকিৎসা নিতে হয়, ক্যারিয়ারটাও এক ধরনের সিস্টেমের মধ্যে তারা নিয়ে আসছে। বাংলাদেশের দুর্ভাগ্য, এরকম জাতীয় ক্যারিয়ারের বিষয়গুলো আমাদের জানা নাই, বা ক্যারিয়ার কাউন্সিলিং এর ক্লাবগুলো আমাদের দেশে ডেভেলপ করে না। এখন আমরা যেটা করি আমাদের সাধ্যের মধ্যে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে আলাদা আলাদা এই ক্লাবগুলো দাঁড় করার দরকার ছিল। ছাত্র শিবির যেহেতু এই জিনিসগুলোর প্রতি লয়াল, রাষ্ট্রের প্রতি কমিটেড, এবং একটা ইনরিচ একটা সোসাইটি ডেভেলপ করা আমাদের কাজের অন্তর্ভুক্ত, এ কারণে আমরা আমাদের প্রোগ্রামগুলোকে এভাবে সাজাই যে স্টুডেন্টদেরকে যেন কিছু ক্যারিয়ারের পাথগুলো আমরা ধরিয়ে দিতে পারি, ক্যারিয়ারের ওয়েগুলো আমরা বলে দিতে পারি।
এখন এগুলো আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। আবার আমরা যেভাবে এই প্রোগ্রামগুলো সবাইকে একসাথে নিয়ে ঢালাও একটা বক্তব্য দিয়েছি, দিস ইজ নট সায়েন্টিফিক সিস্টেম, বাট আমাদের লিমিটেশন আছে। এর মধ্যে থেকে যতটুকু আমরা পারছি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি, বাকিটুকু আপনাদের লায়াবিলিটি। যেহেতু উই হ্যাভ লো ক্লাস অফ লিমিটেড রিসোর্সেস, উই হ্যাভ সো মাচ লিমিটেড রিসোর্সেস, a scarcity of resources but unlimited wants. You must have to satisfy such types of unlimited wants with limited capacity, limited resources. এটাকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে, কারণ আপনার রাষ্ট্র আপনার প্রতি লয়ালিটি দেখায় না, এদেশের ছাত্র সংগঠনগুলো আপনার প্রতি লয়ালিটি দেখায় না, এদেশের কর্তা ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের প্রতি লয়ালিটি দেখায় না। তারা শুধু আপনাদের ঘাড়ে চেপে ট্যাক্সের টাকা নিয়ে কোটি কোটি টাকার আলিশান জীবন যাপন আর সাদাবাজি টেন্ডারবাজি নিয়েই ব্যস্ত হয়ে আছে। এদেশের যুব শ্রেণীকে নিয়ে যদি এদেশের রাজনীতিবিদরা ভাবত, তাহলে এই দেশের সিনারিও আর চেহারা এরকম থাকার কঠিনকালও এমন থাকার কথা ছিল। ছোট্ট একটা দেশ, 52-56 হাজার বর্গ মাইলের একটা ছোট্ট একটা ভূখণ্ড, অল্প কিছু মানুষগুলোকে অ্যাকোমোডেট করে একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত করে, কারিগরি শিক্ষার উৎকর্ষতা সাধন করে, ইকোনমিক হাব তৈরি করে, এখানে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ ছিল, যেভাবে ইউনিভার্সিটিগুলোর সাথে উচ্চতর ইন্ডাস্ট্রিগুলোর একটা অ্যালাইনমেন্ট করার কথা ছিল, কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা ছিল, স্বল্প মূল্যে এই সকল রিসোর্সদেরকে যেভাবে অ্যাকোমোডেট করা যায় পৃথিবীর অন্য দেশগুলোতে, ইটস সো মাচ ডিফিকাল্ট। কাউন্সিলিং প্রোগ্রামগুলো এই কারণেই আমাদের করতে হবে যে আমাদের সিচুয়েশনটা কিন্তু নর্মাল অবস্থায় নাই। আমরা বলছি 40 লক্ষ বেকার আছে দেশে, কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দেশে অন্তত 1 কোটি ডিসগাইজ আনএমপ্লয়েড আছে, ছদ্মবেশে বেকারত্ব আছে। আপনার ক্যাপাসিটি আছে 20,000 টাকার চাকরি করার, আপনাকে 10,000 টাকার চাকরি অফার করে, 15,000 টাকার চাকরি অফার করে, এরপরে চাকরি সার্কুলারে লিখে দেয় এটা উপহাস, এ জাতির সাথে উপহাস। 15,000 টাকার চাকরিতে ভাত খেয়েও বাঁচা যায় না, সেই চাকরির অফার করে স্টুডেন্টদেরকে বলে এসএসসি এইচএসসি তে A+ থাকলে ভালো হয়, অগ্রাধিকার দেওয়া হবে, এরপরে কোনো একটা ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে, সিজিপিএ 3 পয়েন্টের উপরে লাগবে, অনার্স মাস্টার 2টা ডিগ্রি লাগবে, এক্সট্রা কোয়ালিটি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, কম্পিউটারের নলেজ লাগবে, ভাষার দক্ষতা লাগবে, সব অ্যাকোমোডেট করা, বেতন কত? 15,000। জাতিকে নিয়ে এরকম তামাশা যতদিন পর্যন্ত খেলতে থাকে, সুপ্ত বারুদ হয়ে জাতি জ্বলে উঠবে বারবার। জাতির যারা কর্ণধার কর্তা ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদের মাথার ভিতরে এটা নেওয়া উচিত। এই বেকারত্বের অভিশাপ একটা জেনারেশনের জন্য কত বেশি অভিশাপ, এটা শুধু সেই বোঝে যে এই করাল গ্রাসে নিমজ্জিত হয়। পরিবার নিরুপায় হয়ে যায়, বাবার চিকিৎসার অর্থ সংগ্রহ করতে পারে না। এদেশে এখনো পর্যন্ত 79% পিপল দে আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই বিলো দ্য পভার্টি লাইন মানুষের মধ্যে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ওয়েলথ ডিসেন্ট্রালাইজেশন পলিসি থাকার কথা ছিল, এটা নাই। আমাদের রিসোর্সের কোনো সীমাবদ্ধতা নাই। আপনারা এখানে ইকোনমিক্সের স্টুডেন্ট রয়েছে, আমি দেখেছি এডওয়ার্ড কলেজ ইকোনমিক্স আছে। এখানে ইকোনমিক্সের একটা থিওরি আপনাদেরকে প্রথমেই ক্লাসের টিচার পড়াবে, আনলিমিটেড ওয়ান্টস লিমিটেড রিসোর্সেস। আমাদের সম্পদ কম, আনলিমিটেড চাহিদা আমাদের অনেক বেশি। এই আনলিমিটেড ওয়ান্টস লিমিটেড রিসোর্স দিয়ে মিটিগেট করার নাম হচ্ছে ইকোনমি। একেবারে ফ্রন্টবাজি একটা কথা শুরুতেই আমাদেরকে শেখানো। অ্যাডাম স্মিথ অথবা আরো যারা রয়েছে ইকোনমিক্স লিখেছেন, বই খাতা লিখেছেন, তাদের এই থিওরিগুলো সমাজের মধ্যে পুঁজিপত্তিতা বাড়িয়ে দিয়েছে, সমাজের মধ্যে একটা বিভাজনের রেখা টেনে দিয়েছে। অথচ নতুনভাবে একটা ইকোনমিক্সের কথা বলছে, সরাসরি ইসলামিক ইকোনমিক্সের কথা বলে না, বলে ওয়েলফেয়ার ইকোনমিক্স, ক্লোজ টু ইসলামিক ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্সের থিওরিতে অনেক বড় বড় প্রথিতযশা ইকোনমিক্সরা বলছে পৃথিবীতে রিসোর্সের কোনো অভাব নাই, অভাবটা হচ্ছে ওয়েলথের ডিসেন্ট্রালাইজেশন। আমরাও বাংলাদেশে তাই দেখি, 5% মানুষ বাংলাদেশের 92% সম্পদ জিম্মি করে আছে, 5% মানুষ, আর 8% সম্পদ বাদ বাকি 95% মানুষ আমরা কনজিউম করি। আপনি যান এসালম গ্রুপ 12টা ব্যাংক একা দখল করে রাখছে, বসুন্ধরা গ্রুপ দখল করে রাখছে, যমুনা গ্রুপ, ওই এরকম 7-8টা 10টা গ্রুপ আছে যাদের কোটি কোটি হাজার কোটি টাকা ব্যাংক লোপাট করে বিদেশে সেকেন্ড হোম তৈরি করে তারা আলিশান জীবনযাপন করছে, সম্পদকে কুক্ষিগত করে রাখছে। অথচ সরকারের উচিত ছিল একবার সিলিং তৈরি করে দেয়া। তুমি এত হাইটেক ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবা না, তুমি ইন্ডাস্ট্রির কটেজ থেকে শুরু করে হাইটেক প্রোডাকশন পর্যন্ত তুমি যেতে পারবা না।
এর একটা সিলিং আছে। নতুন এন্টারপ্রেনিয়ার যারা হবে, উদ্যোক্তা যারা হবে, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে ব্যাংক থেকে লোন দেয়া, কোনো সুদ ছাড়া বিনা সুদে লোন দেয়া, ট্রেনিং দিয়ে তাদের সার্টিফিকেট প্রয়োজনে জমা রাখো। উদ্যোক্তা হোক তারা, তাদেরকে লোন দাও, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করো। এদেশে উদ্যোক্তা যদি কেউ হতে চায়, ব্যাংক থেকে যদি কেউ লোন নিতে চায়, তার যে প্রসিডিউর, ও কান ধরে মাপ চায়, আল্লাহ মাফ করো, জীবনে ব্যবসায়ী হবে। নতুন ব্যবসায়ী হলে ভোক্তা অধিকার যাবে, অমুক অধিকার যাবে, অমুক ট্রেড লাইসেন্স লাগবে, ওই লাইসেন্স সেই লাইসেন্স করা, ও বেচারা জীবনে যাতে দাঁড়াইতে না পারে, এই জন্য টেনে ধরার সব উপায় উপকরণে বাংলাদেশে আছে। ইয়াং জেনারেশনকে এম্পাওয়ার্ড করার এত স্বর্ণালী সময় এই বাংলাদেশ আর কোনোদিন পাবে না। 80 বছর পরে এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা আর 80 বছর পরে দেশের ললাটে আসবে। তখন এই বাংলাদেশ কত কঠিন সিচুয়েশন পার করবে, এটা এই জাতিই ভালো জানে। একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে আছে। 2030 সাল পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলবে। এই দেশের রাজনীতিবিদের মধ্য থেকে যারা এই দেশের তরুণ প্রজন্মকে নিয়ে ভাবে, এই তরুণ প্রজন্মকে সম্পদে রূপান্তর করতে চায়, সম্পদ লুটপাট করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, সম্পদের পাহাড় করে, কুক্ষিগত করে না রাজনীতি ক্ষমতাকে। এখন সময় এসেছে 24 পরবর্তী বাংলাদেশে সেই মানুষগুলোকে ধরে ধরে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা। তাহলে আগামী বাংলাদেশটা নিরাপদ বোধ করবে। অন্যথায় একটা ডার্ক এজের দিকে আমরা ঢুকতে যাচ্ছি। আমি আন্দাজে কোনো তথ্য বলছি না, তথ্যগুলো এখান থেকে যাওয়ার পরে মিলাই নিবে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা হচ্ছে এমন একটা সুবিধা, আমি বারবার বলি, প্রতি বক্তব্যে বলি, প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে পেলেই বলি, এই সুবিধা পৃথিবীর যে দেশ পেয়েছে সে দেশ পৃথিবীতে অর্থনীতির দিক থেকে লিটল ড্রাগনে পরিণত হয়েছে। আজকে তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, এই দেশগুলোকে বলা হয় দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ঢাকার মতো সিটির মতো ছোট্ট একটা জায়গা, এরকম দেশগুলো তাদের মাথাপিছু আয় 30,000 মার্কিন ডলার, 40,000 মার্কিন ডলার। অথচ বাংলাদেশের সমসাময়িক সময়ে তারা স্বাধীনতা অর্জন করে ডেভেলপমেন্ট কাজ তারা শুরু করেছে। চায়না যখন তার ডেভেলপমেন্ট কাজ শুরু করেছিল, তখন দে জিয়াওপিং এর নেতৃত্বে কেবল 1978 সালে তারা উন্নয়ন পরিকল্পনা করেছিল। তখন বাংলাদেশের ইকোনমি আর চায়নার ইকোনমি একই ছিল। কেন চায়না পারলো আর বাংলাদেশ পারলো না? কেন সিঙ্গাপুর পারে বাংলাদেশ পারে না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান যদি পেরে থাকে, তাহলে কেন বাংলাদেশ পারে না? জার্মান জাতি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারার পরে তার সম্পদ যেভাবে লুণ্ঠন হয়েছে, হারিয়ে গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, জনসম্পদ মৃত্যুর মুখে পতিত হয়েছে, সেই জার্মান জাতি যদি আবার ইউরোপের মধ্যে শক্তিশালী একটা নেশনে পরিণত হতে পারে, why not বাংলাদেশ? প্রবলেমটা হচ্ছে ইয়াং জেনারেশনকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে আমাদেরকে রেখে দেওয়া হয়। আপনারা মাথায় রাখবেন, আমাদের এই জেনারেশনকে ট্রেনিং দিয়ে যেভাবে তৈরি করার দরকার ছিল রাষ্ট্র সেভাবে করে। 5% জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয় না। অথচ চায়নায় যান 140 কোটি মানুষের মধ্যে 55% স্টুডেন্টদেরকে কারিগরি শিক্ষা দেওয়া হয়। তারা এমনি উন্নত হয় নাই। জার্মানিতে যান, সেখানে 76.6% শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। আপনি সাউথ কোরিয়ায় যান, 65% শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। ইউরোপের দেশে কম করে হলেও 50%, নিয়ার অ্যাবাউট 50% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। নিজেরা নিজেদের প্রোডাকশন হাউস তৈরি করে। বাংলাদেশের যে সম্ভাবনাগুলো রয়েছে, এগুলো ইউটিলাইজ না করে বিদেশি শক্তির উপরে আমাদেরকে ডিপেন্ডেন্সি আমাদের ধ্বংস করে দিচ্ছে, আমাদের মনস্তাত্ত্বিকভাবে দাসত্বে পরিণত করে ফেলছে। ভারতে আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত ছিলাম, কিছুটা হইলেও মুক্তি পেয়েছি। কতদূর মুক্তি পেয়েছে আমরা জানি না। সামনে কোনো রাজনৈতিক শক্তি এসে আবার সেই আধিপত্যবাদের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেয় কিনা আমরা শঙ্কিত হয়ে আছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের জনসম্পদগুলোকে কাজে লাগানোর এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমরা পাস করছি। এই সুযোগটাকে যদি এখন হেলায় হারিয়ে ফেলি, খবর আছে আমাদের আরো বেশি বেকারত্ব অপেক্ষা করছে। 2030 সালে বাংলাদেশে টোটাল জনসংখ্যার 70% থাকবে কর্মক্ষম। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এই স্ক্যান্ডিনেভিয়ান বাল্টিক অঞ্চলের দেশ, কৃষ্ণ সাগরের দেশ, অথবা পৃথিবীর ল্যাটিন আমেরিকা, কানাডা, স্পেন, এইসব দেশগুলো যখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পেয়েছিল, তখন তারা তাদের রিসোর্সগুলোকে মোবিলাইজ করেছিল, যার ফলে ওই মোবিলাইজেশন দিয়ে আজকে আবার তারা পরিচালিত হচ্ছে। চায়না এখন বসে আছে $1 ট্রিলিয়ন ইকোনমি নিয়ে আপনার পেছনে ইনভেস্ট করার জন্য। বাংলাদেশে খেয়ে কাজ নাই, চায়না এসে ইনভেস্ট করবে নিজের স্বার্থ ছাড়া। পৃথিবীর কেউ চায়না না পয়সা ইনভেস্ট করে না তার স্বার্থ ছাড়া। চায়না এখানে ইনভেস্ট করে কারণ তার ব্যাংকে $1 ট্রিলিয়ন ফেলানো আছে।
যত দিন যাচ্ছে চায়নায় এভারেজে জনসংখ্যার পরিমাণ 80 লক্ষ করে কমে যাচ্ছে। ওয়ান চাইল্ড পলিসি নিয়েছিল, ফ্রি সেক্স লিভিং টুগেদার প্রথা নিয়েছিল, রিলিজিয়ন তাদের মধ্যে না থাকার কারণে সামাজিক বন্ডিংস গুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, সন্তান নিতে চায় না, গ্রাজুয়ালি পরিবারগুলো ছোট হচ্ছে। তারা ছোট হচ্ছে ঠিক আছে, কিন্তু তাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা তারা হারিয়ে ফেলেছে, অর্থাৎ কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ দিনে দিনে তাদের কমছে। যত কমছে তাদের মেডিকেল অ্যাম্বুলেন্স দিতে হবে, যত কমছে তাদের অন্যান্য সার্ভিসগুলো মানে ওল্ড এজের সার্ভিসগুলো এগুলো দিতে রাষ্ট্রের তো অনেক টাকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। এত টাকা চায়না কোথায় পায়? যেহেতু তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে তারা ইনকাম করে রেখেছিল ব্যাংকে, ওই ব্যাংকের টাকাগুলো নিয়ে তারা ইনভেস্ট করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, খোদ আমেরিকায় 230 ট্রিলিয়ন ডলারের উপরে ইনভেস্ট করা। আফ্রিকা মহাদেশে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে তারা এটা ইনভেস্ট করে 100 বছরের জন্য। এই ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করার মধ্য দিয়ে প্রতি বছর যে সুদটা পায়, ওই সুদ দিয়ে তার জনগণকে সে ঠিকঠাক মতো খাইয়ে পরিয়ে রাখতে পারে। তার মুনাফা মোটেও এদিক থেকে মানে একেবারে মূলধনটা মোটেও খরচ হচ্ছে না। এই মূলধন যখন তার খরচ হচ্ছে না, 100 বছরের জন্য ইনভেস্ট করে, 100 বছর পরে ওই মূলধন সে উঠায় নিয়ে যায়। 100 বছর পরে চায়না আবার যে তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পাবে, এটা চায়নার ক্যালকুলেশনে আছে, খুব ভালোভাবেই আছে। এজন্য সে 100 বছরের ইকোনমির একটা বন্দোবস্ত সে তৈরি করে রাখছে। আর আমার দেশে 5 বছরের অর্থনীতির চিন্তা করলে আর এক দল এসে ওটা চলবে না, এটা চলবে না, কাটাছেড়া করে দেশটারে যত নিচের দিকে নামানো যায় সেই প্ল্যানের মধ্যে চলতে থাকে। দেশকে এখান থেকে রিসাফল করতে হবে। 5% মানুষ যদি আমার দেশে এখন পর্যন্ত কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে না পারে, এদেশে মেশিনারি উৎপাদন করতে হয় বাইরে থেকে। দেশের সম্ভাবনা কিন্তু অনেক আছে। এখানে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় লংগেস্ট সি বিচ আছে, 120 বর্গ কিলোমিটারের বিশাল এক সি বিচ, লংগেস্ট 120 কিলোমিটারের একটা সি বিচ পৃথিবীর আর কোথাও নাই। এখানে উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চলে যে ধরনের নৈপুণ্যতা রয়েছে এগুলোকে যদি কাজে লাগানো যেত, সাগর কন্যা কুয়াকাটা বলে, ও কন্যার কাছে গেলে দ্বিতীয়বার আর ওই কন্যার কাছে চলে যেতে চায়। মানে এত ময়লা আবর্জনা দিয়ে ভরা, সিন্ডিকেট দিয়ে ভরা। মানুষ যাবে প্লেজার টাইম লিড করার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, ওইখানে যাওয়ার পরে আমার মনে হয় না যে গেছিলাম 8-9-10 বছর আগে সম্ভবত গিয়েছিলাম, এরপরে গিয়ে আর ওই সমুদ্রের পাড়ে যাইতে ইচ্ছা করে না। প্রোগ্রাম থাকলে ওই কিনারা থেকে হোটেল থেকে প্রোগ্রাম করে আবার ফেরত আসি। আপনাদের ইচ্ছা করে কিনা আমি জানি না, এত নোংরা বানিয়ে ফেলছে সেই জায়গায়। অথচ পর্যটন খাতকে ইউটিলাইজ করে মালয়েশিয়া আজকে তার অর্থনীতিকে ডেভেলপ করে ফেলছে, সিঙ্গাপুর তার অর্থনীতিকে ডেভেলপ করে ফেলছে। আমার পর্যটন খাতে কোনো বরাদ্দ নাই, পর্যটন খাত নিয়ে চিন্তা করার লোক নাই। হাজার হাজার কোটি টাকা এখান থেকে করাপশন করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটন খাতটাকে আজকে দিনের পর দিন নষ্ট করে ফেলা হচ্ছে। আমাদের দেশে চুনা পাথর রয়েছে, সিলিকা বালু রয়েছে, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বাংলাদেশ 7ম অবস্থানে রয়েছে। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে, মজুদ রয়েছে 28.1 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার 90% বিদ্যুৎ উৎপাদন হয় এই গ্যাস ক্ষেত্র থেকে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে, 1,18,800 অধিক সমুদ্র সীমা, বিশাল একটা সমুদ্র সীমা নিয়ে আমরা বসবাস করি, যেখানে 470 প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে, যেটা ব্লু ইকোনমির এক বিশাল দিগন্ত আমাদেরকে উন্মুক্ত করে দিতে পারে। কিন্তু এই বিশাল ব্লু ইকোনমিকে যে ইউটিলাইজ করব আমরা, আমাদের যে সমুদ্র সীমা, মহিষপান অঞ্চল, এরপরে বিস্তীর্ণ সমুদ্র অঞ্চল, এটাকে ইউটিলাইজ করে রিনিউয়েবল এনার্জি ডেভেলপ করে আমরা যে এনার্জির চাহিদাগুলো পূরণ করতে পারি, এইটা নিয়ে বিশদ গবেষণা হওয়া উচিত। এই ক্ষেত্রে ইনভেস্ট করা উচিত, এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ক্যাপাসিটি সম্পন্ন করে গড়ে তোলা উচিত। এই ব্যাপারে কোনো হেডেক কারণ নাই। বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে 24,000 মেগাওয়াট, কিন্তু বাংলাদেশে উৎপাদন করা হয় 16,000। 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ দিয়ে ফেলায় রাখা হয়েছে, এটা উৎপাদন করা হয় না। অথচ আত্মি গ্রুপের কাছ থেকে বাংলাদেশে উৎপাদন করতে বিদ্যুতের যা খরচ হয় তার চাইতে ডাবল টাকা দিয়ে ভারতের আত্মি গ্রুপের কাছ থেকে চুক্তি করে আওয়ামী আমলে বিদ্যুৎ কিনে নিয়ে আসা হয়েছে। হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে বিদ্যুৎ কেনা হয়েছে। আর কিনে নিয়ে আসার সময় যে শুভঙ্করের ফাঁকি মন্ত্রী মিনিস্টারের পকেটে কোটি কোটি টাকা গেছে। এই হচ্ছে আমাদের দেশের নেতাদের চরিত্র। অথচ আমাদের রিনিউয়েবল এনার্জিটা আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ন্যাচারাল গ্যাসগুলো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তখন আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল কিনতে মধ্যপ্রাচ্যের কাছে দ্বারস্থ হলে আমাদের দেশের জীবন মানের ব্যয় অনেক বেশি বেড়ে যাবে। এটা নিয়ে একটু চিন্তা করছে না।
আমাদের দেশের পোশাক শিল্প যেটি রয়েছে, এই পোশাক শিল্প পৃথিবীতে আমরা কখনো সেকেন্ড পজিশনে, কখনো ফার্স্ট, কখনো থার্ড পজিশনে থাকি। এই পোশাক শিল্প দিয়ে এক বছরে অন্তত $24 বিলিয়ন আমরা আয় করে থাকি। কিন্তু এই পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে? এখানে 18 থেকে 19 বিলিয়ন ডলারের মেশিনারি আর র মেটেরিয়ালস আবার বাইরে থেকে আমার কিনে নিয়ে আসতে হয়। তাহলে আমি বিক্রি করি 24 টাকায়, কিনে নিয়ে আসি মেশিনারি বিদেশ থেকে আবার 18 টাকায়, 19 টাকায়, মাঝখানে থাকলো $5 বিলিয়ন। এই $5 বিলিয়ন হচ্ছে আমার দেশে মূলত থাকে, আমার জিডিপিতে মূলত অ্যাড হয়, জিএনপিতে মূলত এই $5 বিলিয়ন অ্যাড হয়। কিন্তু আরেকটা বড় ক্ষেত্র বাংলাদেশের অর্থনীতিকে সঞ্চালিত রাখে, যার নাম হচ্ছে রেমিটেন্স। এইটা নিয়ে যত বেশি দুষ্ট চক্র কাজ করে, বাংলাদেশ থেকে 155 কোটি মানুষ বিদেশে এখন রয়েছে, তারা প্রতি বছর ফর্মাল আর ইনফর্মাল চ্যানেলে $44 বিলিয়ন আমার দেশে রেমিটেন্স ইনপুট করে। এই যে $44 বিলিয়ন রেমিটেন্সে আমরা ইনপুট করি, এটা টোটালি আমার দেশের ইকোনমিকে একেবারে ইনলার্জ করে দিচ্ছে। কিন্তু বিদেশে যারা যায়, এই মানুষদের হাজারো সমস্যা, তার ভিসা প্রবলেম, তার পাসপোর্টের সমস্যা, তারে দেখার কেউ নাই, এতিমের মতো করে থাকে। বিদেশে যখন যায়, এদেরকে দক্ষ শ্রমিক করে যদি পাঠানো যেত, ভারতের লোকজন বিদেশে যাচ্ছে না, পাকিস্তানের লোকজন যাচ্ছে না, শ্রীলঙ্কার লোকজন ইউরোপ আমেরিকায় যাচ্ছে না, তাদেরকে দক্ষ প্রয়োগ করে তোলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে যাচ্ছে, টেকনোলজিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের যারা যায়, সেটা হচ্ছে গাড়ি মোছার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, হোটেল বয়ের কাজ করার জন্য। এই হোটেল বয়ের কাজ করে বাংলাদেশে যে অর্থনীতিকে যারা চালু রেখেছে, সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তার অধীনে যে 124-25টি ট্রেনিং সেন্টার রয়েছে, এই ট্রেনিং সেন্টারগুলোকে যদি ভায়াবল করা যেত, সেখান থেকে যুবকদেরকে ট্রেন আপ করে সরকার এখানে বিনামূল্যে যুবকদেরকে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো উচিত। এখানে আবার করে কি, যদি মালয়েশিয়াতে যেতে 5 লক্ষ টাকা লাগে, তার কাছ থেকে এজেন্সিগুলো নিবে 10 লক্ষ টাকা। আর এজেন্সি ছাড়া কোনো মন্ত্রণালয় কারোর সাথে কোনো ডিল করে না। অথচ এই মন্ত্রণালয়ে যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব যারা কাজ করে, এই মানুষরূপী অমানুষগুলো সরকারের ট্যাক্সের টাকা দিয়ে সার্ভিসের জন্য এখানে বসে থাকে। নৈতিকতা বিবর্জিত একটা জাতি তৈরি করছে আমাদের শিক্ষা ব্যবস্থা। ইথিক্স নাই, মানুষের অর্থ নিয়ে লোপাট করে নিজেদের স্বর্গরাজ্য তৈরি করছে, আর জনগণকে হেনস্থার শিকার করে রাখছে। পায়রা তৈরি করে রাখছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করে রাখছে। ট্রেনিং দেওয়ার কথা, যুবকদের ট্রেনিং দিলে উল্টা প্রতিদিন 700-800 টাকা করে যে ট্রেনিং নেবে তাকে দেওয়ার কথা। অথচ ট্রেনিং ইনস্টিটিউট গুলো মামা বাড়ির আবদার বানায় রাখছে, মামা খালুর সেন্টার বানায় রাখছে তারা। এখানে কোনো পাবলিসিটি নাই, ভালো মানের ট্রেনিং ইকুইপমেন্ট নাই, জনগণ জনশক্তি রূপান্তর করার কোনো পলিসি সেখানে নাই। জনগণ এগুলো জানিই না। অনেক বিদেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, দেশে কোনো চাকরি নাই। 5 লাখ টাকা যদি মালয়েশিয়া যেতে খরচ হয়, সরকারের এখানে বাজেটে উচিত অন্তত হাজার কোটি টাকা থোক বরাদ্দ দিয়ে রাখে। এবছর সরকার টার্গেট করবে 1 কোটি মানুষকে আমি বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাবো, বিনামূল্যে যাদেরকে পাঠাবো, সবচেয়ে ক্যাপাবল ম্যান পাওয়ার, মেধাবী ম্যান পাওয়ারদেরকে বিদেশে পাঠাবো, তাদের কোনো টাকা লাগবে না, একটা টেস্ট দিতে হবে, ভালো দক্ষতা সম্পন্ন করে পাঠাবো। এই দেশ 1 বছরের ব্যবধানে রেমিটেন্স জাম্প দিয়ে $88 বিলিয়ন রূপান্তর করবে। এগুলো নিয়ে কোনো চিন্তা নাই, কারণ এজেন্সিগুলো যে 8 লাখ টাকা নেয়, ওই 8 লাখ টাকার 1 লাখ টাকা ওই সচিব থেকে শুরু করে সবার ভাগ বাটোয়ারার মধ্যে কিছু না কিছু পড়ে। এই ভাগ বাটোয়ারা করে খাইতে যদি না পারে, তাহলে আর এখানে চাকরি করে কি হবে? এত কষ্ট করে বিসিএস ক্যাডার হয়েছে, কি হবে? এই জন্য হচ্ছে তাদের সমস্যায় পড়ে গেছে। জামাত ইসলামী যখন করাপশনের বিরুদ্ধে কথা বলে, আমি দেখছি নাড়ানাড়ি শুরু হয়ে গেছে সচিবালয়। না, জামাতকে ক্ষমতায় আনা যাবে না, তাহলে ওই উৎকোচ পাওয়া বন্ধ হয়ে যাবে। কোন ষড়যন্ত্র আর কাজে লাগবে না। যুব শ্রেণী যখন জাগে, তখন দাবানলের মতো সবকিছু ভঙ্গীভূত করে। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, ফার্স্ট ইয়ার রেস্ট ইয়ার হিসেবে আল্লাহর রাস্তায় কাটায় দিয়ে না। সময়টা খুবই কম্পিটিটিভ। 4টা বছর চোখের পলকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। সামনে আপনার জন্য অনেক বড় প্রতিকূলতা মোকাবেলা করতে হবে। আপনি যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন, আপনার বাবা আপনার মা হাত ধরে যখন স্কুল কলেজ আপনাকে স্কুলের আঙিনায় নিয়ে যাচ্ছিল, তখন আপনার সাথে 27 লক্ষ স্টুডেন্ট যাত্রা শুরু করেছিল। এই 27 লক্ষ স্টুডেন্ট ক্লাস 9-এ এসে যখন রেজিস্ট্রেশন করেছিল, তাদের মধ্য থেকে 19 লক্ষ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারে, বাকি 8 লক্ষ স্টুডেন্ট 9-এ পড়ার আগেই ঝরে পড়েছে। এসএসসি পরীক্ষা দিতে গিয়ে সেখানে দেখা যায় 6 লক্ষ স্টুডেন্ট ফেল করছে, সাথে থাকে 13 লক্ষ স্টুডেন্ট।
এই 13 লক্ষ স্টুডেন্ট আবার এইচএসসিতে যখন পরীক্ষা দেয় তখন তাদের মধ্যে আবার 7 লক্ষ স্টুডেন্ট ফেল করে, থাকে 7 লক্ষ স্টুডেন্ট। আপনারা কিন্তু সেই 7 লক্ষ স্টুডেন্টদের মধ্যে, যাদের বন্ধুরা ক্লাস 1-এ আপনারা যাত্রা শুরু করেছিলেন, 20 লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে এই যাত্রায় আর শামিল হতে পারে না। তারা হয়তো এখন নেদের দোকানে চাকরি করছে, ছোট ইন্ডাস্ট্রি দিয়ে বসছে, অথবা কোনো দোকানে দোকানদারি করছে, অথবা কারেন্টের মিস্ত্রি হয়ে জীবনযাপন করছে, অথবা কেউ ভালো ব্যবসা বাণিজ্যও করতে পারে। কিন্তু আপনি তো এই যাত্রায় আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছেন। যেহেতু এই পর্যন্ত আপনি এসেছেন, আপনার গন্তব্য শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই 4টা বছরকে একটু চ্যালেঞ্জ হিসেবে আপনি যদি বিদেশে হায়ার স্টাডি করতে যেতে চান, আপনি এডওয়ার্ড কলেজে পড়েন নাকি ঢাকা কলেজে পড়েন না ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, এটা কিন্তু বিদেশের কোনো ইউনিভার্সিটির জন্য বিবেচ্য বিষয় নয়। কারণ কিউএস র্যাঙ্কিং এ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো এত পিছনে যে ওখানে ঢাকা ইউনিভার্সিটি আর ন্যাশনাল ইউনিভার্সিটি ওইগুলো ওরা চিনে না। ওরা সার্টিফিকেটের ওজনটাই সবসময় যাচাই বাছাই করার জন্য চেষ্টা করে। এখন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের তো একটা বড় সুবিধা, আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা হচ্ছে কিন্ডারগার্টেনের মতো ছিলাম। যে মাস্টার ক্লাস নেয় সেই মাস্টার প্রশ্ন করে, সেই টিচারই হচ্ছে আমাকে সবকিছু করে দিচ্ছে, রেজাল্ট তৈরি করে দিচ্ছে। সুতরাং টিচার কি পড়ায়, কি লেখলে ভালোই মার্কস দেয়, সেগুলো আমি সব জানতাম। কিন্তু আপনাদের পক্ষে এটা খুবই কঠিন। প্রশ্ন করে একজন, খাতা দেখে একজন, পড়ায় একজন, রেজাল্ট করে আর একজন, সব মিলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজাল্ট করা কিন্তু একটু টাফ। এখান থেকে যদি 3 পয়েন্ট রেজাল্ট আপনি করতে পারেন, আপনার জন্য তো উন্মুক্ত। 3.25 রেজাল্ট করলে আলহামদুলিল্লাহ তাকে মেরিটোরিয়াস স্টুডেন্ট হিসেবে কাউন্ট করা হয়। আর যদি কোনো ভাই বা বোন 3.5 এর উপরে রেজাল্ট করে, সে নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো জায়গায় ভালো কিছুই করতে পারবে, এটা ফলো করেই বলা হয়। কারণ ন্যাশনালি রেজাল্ট করা এত সহজ না, আমরা এটা ভালোভাবেই জানি। এরপরে আপনি বিদেশে যদি হায়ার স্টাডি করতে যেতে চান, সব তো উন্মুক্ত আপনার জন্য। আপনি চান চায়নায় একেবারে ফ্রি স্কলারশিপে লেখাপড়া করতে পারবেন, টাকা পয়সা কিছু লাগবে না। জার্মানিতে আপনি যাবেন, সেখানে লেখাপড়ার কোনো টাকা খরচ হয় না, জার্মানিতে একবারে ফ্রি লেখাপড়া করায়। এরপরেও আপনি পার্ট টাইম জব করে সেখানে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, নিজে সংসার চালাইতে পারবেন, স্পাউস ভিসা দিয়ে সঙ্গীকে নিয়ে যেতে পারবেন, এরপরে আবার বাড়িতেও টাকা পাঠাইতে পারবেন। জার্মানিতে, জাপানে এই সুযোগগুলো আছে। যদি আপনি ইউরোপের কোনো দেশে যেতে চান, তাহলে আপনি ইংলিশটা একটু ভালোভাবে পড়েন, আইএলটিএস এর একটা ভালো স্কোর করতে হবে। অস্ট্রেলিয়াতে যেতে চান, অস্ট্রেলিয়া এখন লেভেল 1 ভিসা দিচ্ছে, ইংলিশের উপরে একটু গুরুত্ব দিলে আর রেজাল্টটা 3 পয়েন্টের উপরে থাকলে, 2-1টা পাবলিকেশন থাকলেই আপনি ভালো করতে পারবেন। এখন আপনি যদি বিদেশে আপনার যাওয়ার একান্ত ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে একটা ভালো প্রিপারেশন আপনি নেওয়া শুরু করুন। মনে করেন এখন পৃথিবীর অর্থনীতির দিক থেকে শক্তিশালী একটা অর্থনীতি হচ্ছে পৃথিবীর চায়নার অর্থনীতি। চায়নায় লোক পাঠানো এবং যাওয়াটাও খুবই সহজ হয়ে গিয়েছে। তাহলে ফার্স্ট ইয়ার থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু শেখার চেষ্টা করেন, যে চায়নায় যে হায়ার স্টাডি করবো, চায়নায় গিয়েই আমার ক্যারিয়ারকে আমি সাইন করবো, আপনি পারবেন। যদি মনে হয় যে না জার্মানিতে যাবো, জার্মানিতে তো আরো বেশি উন্মুক্ত সহজ, সেখানে নেগেটিভ পপুলেশন, আপনি গেলেই আপনাকে অ্যাপ্রিসিয়েট করে রেখে দেয়, তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজ এখন থেকে শেখা শুরু করেন। লেভেল 1 বা ন্যূনতম একটা জার্মান ল্যাঙ্গুয়েজের কোয়ালিটি আপনার ভিতরে থাকলে আপনি অনায়াসে সেখানে স্কলারশিপ পেয়ে যাবেন। আপনাকে চেষ্টা করতে হবে যেখানেই যান না কেন সেই জায়গার জন্য প্রিপারেশন এখন থেকেই নেওয়া। আপনি ফাইনাল ইয়ারে গিয়ে যদি চিন্তা করেন আমি এখন প্রিপারেশন নিব, তাহলে সেটা আপনার জন্য বুমেরাং হবে, কারণ আপনার কাছে এত সময় অ্যাভেলেবেল তখন থাকবে না। আমি অনুরোধ জানাই সেই চেষ্টাটা করেন। যদি সরকারি চাকরির ইচ্ছা থাকে, তাহলে এখন থেকে ফার্স্ট ইয়ারে একটা গ্রুপ তৈরি করেন। সেই গ্রুপ আবার আপনার ক্লাসের বন্ধুদের মধ্য থেকে না হয়ে মাল্টি ডিসিপ্লিনারি স্টুডেন্টদেরকে এনগেজ করে 5-7 জনের একটা গ্রুপ তৈরি করে, যেখানে সায়েন্সের স্টুডেন্ট থাকবে, ইংলিশের স্টুডেন্ট থাকবে, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট থাকবে, বাংলার স্টুডেন্ট থাকবে। এই স্টুডেন্টগুলো থাকলে কি হবে, এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট, এবং যখন গ্রুপ স্টাডি করবেন একজন আরেকজনকে ওপেন এন্ডেড কোশ্চেন আপনারা করতে পারবেন, যেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এবং 3-4 বছরের ব্যবধানে এই গ্রুপটা করলে এত ভালো আউটপুট আপনি পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন। এটা আপনার 4 বছরের চাকরির একটা ভালো প্রিপারেশন তৈরি করে ফেলবে। এবং এই প্রিপারেশনটা যখন আপনি অনার্স শেষ করবেন, সার্টিফিকেট হাতে পাওয়ার পরে বিভিন্ন জায়গায় জবের পরীক্ষা দিয়ে যখন টিকে যাবেন, দেখবেন কোয়ালিটিটা আপনার ভিতরে কত কনফিডেন্স এবং কোয়ালিটি গ্রো আপ করে। তখন আপনার মনে হবে না যে আমি আসলে সমাজের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে, অভিশাপ হয়ে যাচ্ছে। 32 বছর পর্যন্ত চাকরির অ্যাপ্লিকেশন করা যাবে, এই চিন্তা করে প্রিপারেশন না নিয়ে এখন বসে থাকলে 32 বছরই চেষ্টা করবেন আদুবাইয়ের মতো, কিন্তু কোনো সফলতা দিতে পারবেন না। ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করবেন। যদি বেসরকারি চাকরির টার্গেট থাকে যে না আমি এগুলো করবো না, বেসরকারি বিশাল একটা ক্ষেত্র আছে বাংলাদেশে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলোই তো শেষ কথা না। বাংলাদেশে থাউজেন্ডস অফ প্রফেশন আছে। ইসলামী ছাত্র শিবিরের 2টা বই আছে অনার্স স্টুডেন্টদের জন্য, রোড টু হায়ার স্টাডি, আর একটা বই আছে ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার।
এই বইয়ের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের আগামী দিনের কোন কোন সেক্টরগুলোতে ভালো করা সম্ভব, কোন কোন সেক্টরে গ্রুমিং ইকোনমি ডেভেলপ করতে যাচ্ছে। বাংলাদেশের প্রযুক্তি খাত থেকে রপ্তানি আয় হবে আগামীর 41 সালের ডেল্টা প্ল্যানে ধরা হয়েছে 50 বিলিয়ন ডলার, যেটা এখন বর্তমানে হচ্ছে 3 বা 4 বিলিয়ন ডলার। তার মানে বলা চলে এআই প্রযুক্তি আসার কারণে, রোবোটিক সিস্টেম ডেভেলপ হওয়ার কারণে আগামী দিনের রপ্তানি আয়ের সর্ববৃহৎ একটা খাতে পরিণত হতে যাচ্ছে প্রযুক্তি খাত। অর্থাৎ যিনি কম্পিউটার ভালো জানবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভালো জানবেন, ডিজিটাল মার্কেটিং ভালো জানবেন যিনি, অথবা কোডিং এর ব্যাপারে জানবেন যিনি, পাইথন সম্বন্ধে যার ধারণা আছে, সি প্লাস অথবা অন্যান্য প্রোগ্রামিং গুলো যারা ভালো চালাতে পারবেন, এই মানুষগুলো আগামী দিনে যে খুব ভালো করবেন এটা বলাই চলে। বাংলাদেশে এরকম একটা ইকোনমিক হাব তৈরি হচ্ছে। সারা পৃথিবী এখন আস্তে আস্তে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হচ্ছে। বাংলাদেশও লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে কনভার্ট হচ্ছে। এই ক্যাপিটাল ইকোনমিতে যখন কনভার্ট হয় তখন আনএমপ্লয়েডের সংখ্যা অনেক বেড়ে যায়। বাংলাদেশের জন্য এটা ক্ষতির কারণ, একদিকে যারা নিজেদেরকে প্রিপেয়ার করবে তাদের জন্য সুসংবাদ। ক্ষতির কারণ এই কারণে যে শিক্ষা সংস্কার না করে এই দেশে লেবার ইকোনমি থেকে কনভার্ট করে ক্যাপিটাল ইকোনমিতে নিয়ে গেলে সেটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে রাষ্ট্রের, কিন্তু সে রাষ্ট্র সেটা করছে। কারণ দেশের মধ্যে ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হোক, এটা বিদেশি শক্তিগুলো চায় যে আমার দেশের মধ্যে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করে এরপরে ইকোনমিকে শিপমেন্ট করলে এটা আমার দেশে রাতারাতি 5-7 বছরের মধ্যে ভুলে ফেপে একটা বিশাল অর্থনীতিতে পরিণত হবে। এটা তারা চায় না, ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়েছে। যখন লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে যায়, কোনো একটা কোম্পানিতে 10 জন যদি কাজ করতো, এখন শুধু একজন অপারেটর দিয়ে কাজ করা যাবে, 9 জন তখন বেকার হয়ে যায়। বাংলাদেশ আস্তে আস্তে সেদিকে শিফটিং হচ্ছে। সুতরাং আপনি যদি মনে করেন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, পালি, ইতিহাস, সাহিত্য এগুলো পড়ে থেকে এরপরে অনার্স পাস করে এমনি চাকরি হয়ে যাবে, এটা হবে না। বেসরকারি ক্ষেত্রগুলো এক্সপ্যান্ড করবে, এন্টারপ্রেনিয়ার তৈরি হবে, আর সেই ক্ষেত্রে কোয়ালিফাইড মানুষ ছাড়া এখানে জবে ইন্টারেস্ট নিতে পারবে না। তাহলে আপনাকে ফার্স্ট ইয়ার থেকে কম্পিউটারের নলেজ, ল্যাঙ্গুয়েজ স্কিল, কোডিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টগুলো, ম্যানেজমেন্টের কনসেপ্টগুলো এগুলো অ্যাকোয়ার যদি আপনি করতে পারেন, আপনার সার্টিফিকেট যদি থাকে 2.9 এর একটা সিজিপিএ এর সার্টিফিকেট, আর আপনার বন্ধুর যদি থাকে 3.25 এর একটা সার্টিফিকেট, দুইটা সার্টিফিকেট নিয়ে চাকরির ভাইবা দিতে যাবেন, আপনাকে প্রায়োরিটি দেবে যদি আপনার সার্টিফিকেটের সাথে প্লাস 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 এই এক্সপেরিয়েন্সগুলো যুক্ত থাকে। সুতরাং আপনি কি করবেন, আপনার ভবিষ্যৎ আপনার হাতেই, এটা আপনাকে ডিটারমাইন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আর বেশি কথা খরচ করবো না, জোহরের সময় হয়ে গিয়েছে। আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, জীবনের এই চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সফল করুন। আপনাদের দিকে আপনাদের পরিবার তাকিয়ে আছে, রাষ্ট্র তাকিয়ে আছে। মা বাবা অনেক স্বপ্ন দেখছে, সন্তানটাকে বড় করতে গিয়ে পিতামাতার কত ঘাম শ্রম এখানে ব্যয়িত হয়েছে, এটা আমি জানি না, হয়তো অনেকে অনেক স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে, কিন্তু আপনি যদি এই স্বপ্ন পূরণের সারথি না হতে পারেন তাহলে এই সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। আর যখন কোনো ব্যক্তি এই সমাজের জন্য বোঝা হয়, এই সমাজ তাকে কখনো আলিঙ্গন করে না, ছুঁড়ে ফেলে দেয়। আমি বলেছি এসএসসি অনার্স পর্যন্ত আসতে গিয়ে 20 লক্ষ স্টুডেন্ট এই যাত্রায় আপনাদের সাথে আসতে পারে নাই, সেই 20 লক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে এই রাষ্ট্র কখনোই চিন্তা করে না। অথচ আপনার এই কলেজের যে এমপ্লয়ীদের বেতন চলে সরকারের টাকায়, অথবা যে শিক্ষক আছে তাদের যে বেতন চলে ট্যাক্সের টাকায়, এই ট্যাক্সের সিংহভাগ আসে ওই ড্রপ আউট স্টুডেন্ট যারা খেটে খাওয়া কুলি মজুর, দিন মজুর, শ্রমিক, কৃষক, এই মানুষগুলোর ঘাম ঝরানোর টাকা দিয়েই কিন্তু আমাদের ট্যাক্সের টাকা হয়, আর এই ট্যাক্সের টাকা দিয়েই এই ইউনিভার্সিটি কলেজগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। রাষ্ট্রের উচিত ছিল এই ঝরে পড়া স্টুডেন্টদেরকে ইউটিলাইজ করা, তাদেরকে ট্রেনিং দিয়ে আরো বেশি দক্ষতা সম্পন্ন করে তোলা, তাদের জন্য বাজেট দেয়া, বাজেট বাড়ানো, সেটা কেউ গুরুত্ব দেয় না। এটা ন্যাচারাল বিষয়। আপনি যখন সফল হবেন আপনাকে নিয়ে সবাই মাতামাতি করবে, যখন সফলতা আপনার থাকবে না তখন সব আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনাদের কাছে একটা ফুল আছে না, দেখছেন এই ফুলটা আছে, একটু উদাহরণ তো কেমন লাগে, সবাই উঠে নাড়ানাড়ি করে, কেমন লাগছে? না দেখেই তো বলতেছেন ভালো লাগছে। আপনারা তো সৌন্দর্য উপভোগ করতে পারছেন না, আপনি আপনার ইমিডিয়েট একজনেরটা দেখছেন, কিন্তু আমি এই উপর থেকে সবারটা দেখছি, আমি যে দৃশ্য উপভোগ করতে পারছি আপনারা আসলে সেটা পারছেন না। সুতরাং ওই যে ফুলটা, আপনি মনে করেন এই ফুলটা
যশোর থেকে যদি মোড়া একটা ফুল 10 দিন আগে এনে এরপরে আপনার হাতে ধরাই দিতে, আপনি ওইখানে রেখে আপনার কোলের উপরে রেখেছেন, মুখের কাছে নিচ্ছেন, এটা কোনোদিন রাখতেন? এতগুলো শিবিরে গালিগালাজ দিয়া তার অবস্থা খারাপ করে দেয়। কিন্তু একটা সুন্দর সুদর্শন সুশ্রী একটা ফুল আপনার হাতে দেওয়ার কারণে ওটাকে আপনি ধরে রেখেছেন। ইভেন বাসায় নিয়ে গিয়ে হয়তো পড়ার টেবিলে একটা পটের মধ্যে পানি দিয়ে ওটাকে প্রিজার্ভেশন করার চেষ্টা করবেন। আপনি যদিও জানেন এই ফুলটা দীর্ঘস্থায়ী হবে না, তারপরেও এটা প্রিজার্ভেশন আপনি করবেন। যতক্ষণ পর্যন্ত এই ফুলের সৌন্দর্য, রং, রূপ, রস এগুলো আছে, ততক্ষণ পর্যন্ত এই ফুলটা আপনার কাছে মূল্যবান। যখন এই ফুলের সৌন্দর্য, রূপ, রস ভেঙে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, আপনি এটাকে আস্তে করে নিক্ষেপ করবেন, ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দিবেন। আপনি মনে রাখবেন, এই সমাজে আপনার মর্যাদা ততক্ষণ পর্যন্ত এক্সিস্ট করে যতক্ষণ পর্যন্ত আপনার দক্ষতা, আপনার সমৃদ্ধি, আপনার সবকিছু এই সমাজকে আলোকিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজে আপনার লাভ আছে। যখন আপনার সমাজ ব্যবস্থা থেকে আপনি নিজেকে গুটিয়ে দিবেন, আপনার আলোকে নির্বাপিত করে ফেলবেন, নিজের দক্ষতাকে হেলায় হেলায় কাটিয়ে দিবেন, তখনই আপনি এই সমাজের জন্য একটা বোঝা হয়ে পরিগণিত হবেন। আমরা চাই একটি সুন্দর জীবন আপনারা গড়ে তোলেন, নষ্ট হয়ে যেয়ে এই ক্যাম্পাসের আঙিনায় আপনারা প্রবেশ করেছেন, হাতে ইশারা দিয়ে অনেক রঙিন স্বপ্ন, চোখ ধাঁধালো সকল কিছু আপনাকে আলিঙ্গন করার চেষ্টা করবে, অনেক স্লোগানে মুখরিত করে রঙিন রঙিন অনেক স্বপ্ন আপনাকে দেখাবে। নিজের যৌবনকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক আড্ডা, অনেক সময় ব্যয় করা বন্ধু বান্ধবের সাথে, এগুলো সুযোগও আপনারা পাবেন। আপনার জন্য সবকিছু উন্মুক্ত থাকবে, কোনটাকে আপনি গ্রহণ করবেন আর কোনটাকে আপনি পরিত্যক্ত করবেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনার হাতে। আপনি আপনার ভবিষ্যৎকে নির্মাণ করতে পারবেন। আজকের ইয়াং জেনারেশন আগামী বাংলাদেশকে যদি গড়তে চায়, এই ইয়াং জেনারেশনের সময়কে অবহেলায় না কাটিয়ে এই ইয়াং জেনারেশন নিজেকে গড়ে তুলতে হবে আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এক অনবদ্য শক্তি হিসেবে। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। আমাদের সেই অদম্য স্পৃহা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এডওয়ার্ড কলেজের সকল স্টুডেন্টদের তাদের স্বপ্নের সারথি হিসেবে আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই জীবনের চলার পথে আরো বেশি বারাকাপূর্ণ করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমাদের একটু ভুল হয়েছে, সেটা হলো আমরা যদি ভাইয়ের আলোচনার শুরুতে আপনাদেরকে নোট নেওয়ার কথা বলে দিতাম, তাহলে আপনারা অনেক তথ্যগুলো হয়তো নোট করতে পারতেন। কোনো ভাই বা বোন কি নোট করেছেন? এরকম কেউ আছেন? কিছু ভাই নোট নিয়েছেন, যারা নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এই জন্য যে আমরা আপনাদের কাছ থেকে